আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো আজকে দুটো পার্ট পড়বো। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ক্লাইমেট থেকে আমাদের মনসুনটা, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসে। আর একটা হচ্ছে আজকে আর একটা নতুন পার্ট শুরু করবো, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে মাথায় রেখো প্রত্যেকটা পার্ট অল্প অল্প করে শুরু হচ্ছে। নেক্সট ক্লাসে মানে তোমার পরশু দিন, শনিবার দিন তোমাদের সয়েলটাকে পুরো শেষ করে দেবো। হ্যাঁ, আর আমি বলেছি রবিবার একটা ফুল পরীক্ষা নেব। তাহলে আমাদের নেক্সট ক্লাসে সয়েলটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ফুল পরীক্ষাটাও হচ্ছে। হ্যাঁ, আর আজকে আমি একটা পার্ট শুরু করছি, সেটা হচ্ছে ক্লাইমেটের। হ্যাঁ, ক্লাইমেটের অনেকগুলো দাদা, হ্যাঁ হ্যাঁ, বলো। আজকে কয়েকটা কোশ্চেন যেটা অ্যান্সার কি দিয়েছিলেন, ওটা না বেশ কয়েকটা কোশ্চেন মানে ক্লাসটা হয়ে আউট যাক। অফ নলেজ অপশন গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা হয়ে যাক, ওটা নিয়ে থাকছে বা তোমাদের শনিবার দিন থাকছে, সেদিন জিজ্ঞাসা করো, অসুবিধা নেই। দেখো, তাহলে যেটা বলছিলাম, দেখো, তাহলে আজ থেকে তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্টও শুরু করছি। হ্যাঁ, প্যারালালি সমস্ত পার্টগুলো না পড়লে কিন্তু পারবে না। আর একটু স্টার্টের পার্টটা নেক্সট ক্লাসে কিন্তু তোমাদেরকে স্টার্ট করাবো। হ্যাঁ, অতএব অনেক হয়তো তোমার অনেক দিন পড়া থেকে বিচ্ছিন্ন, ওই পার্টগুলো একবার দেখে রেখো, ওখান থেকে ম্যাথ ফ্যাথ আসে। হ্যাঁ, সেগুলো আমি করাবো। দেখো, আজকে ফার্স্ট যেটাই যাচ্ছি সেটা হচ্ছে মনসুন উইন্ড। হ্যাঁ, বা মৌসুমি বায়ু। এই নোটটা একটু ডিটেলসে অনার্সের হিসাবেই করা। হুম, তোমাদের যতটুকু লাগবে, হ্যাঁ, তোমাদের তো পুরোটা লাগবে না, যতটুকু লাগবে সেই হিসাবে তোমরা পড়বে। আমি দেখো যেগুলো লাগছে মানে অল্প টাইমের মধ্যে, সেইগুলো আমি তোমাদেরকে মেনশন করছি বা সেইগুলো হাইলাইট করছি। হ্যাঁ, সেগুলো মাথায় রেখো। একটা অনলাইনের কোশ্চেন হয়, হ্যাঁ, সেটা হচ্ছে মৌসুমি বায়ু কি, অনেকগুলো অপশান থাকে, আমি যখন কোশ্চেন অ্যান্সার করাবো তখন বুঝবে। ফার্স্ট দেখো, একটা কথা বলা আছে, যে বায়ু ঋতুভেদে দিক পরিবর্তন করে। হ্যাঁ, ঋতুভেদে দিক পরিবর্তন করে মানে মাথায় রেখো, মৌসুমি বায়ু গরমকালে ঠিক যে হাত দিক দিয়ে প্রবাহিত হয়, শীতকালে এক্স্যাক্টলি উল্টো। শীতকালটা এক্স্যাক্টলি উঠলো। কিভাবে হয়? জাস্ট এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটায় আমাদের ইন্ডিয়ার ঠিক এই পার্টটা, যেটা ল্যান্ডমাস, আর নিচের পার্টটা কি, সেটা হচ্ছে জলভাগ। মাথায় রেখো, আমরা যখন মনসুন উইন্ড পড়বো গরমকালটায়, আমাদের ওপরের পার্টটায় মানে এই পার্টটা একটা লো প্রেশারের সৃষ্টি হয়। হ্যাঁ, লো প্রেশারের সৃষ্টি হয়। আর আমরা সবাই জানি বায়ুগুলো অলওয়েজ হাই প্রেশার থেকে কোন দিকে যায়, লো প্রেশারের দিকে। তখন জলভাগের ওপর কি থাকে, একটা হাই প্রেশার থাকে। তাহলে জলভাগের ওপর হাই প্রেশার, আর তোমার ল্যান্ডের ওপর কি আছে, লো প্রেশার। তাহলে এই সময়তে যেহেতু বায়ুগুলো হাই থেকে লোয়ের দিকে যায়, যেহেতু বায়ুগুলো হাই থেকে লোয়ের দিকে যাচ্ছে, তখন মাথায় রেখো ঠিক জলভাগ থেকে, হ্যাঁ, ঠিক জলভাগ থেকে বায়ুগুলো কোন দিকে প্রবেশ করে, তোমার ল্যান্ডের দিকে প্রবেশ করছে। এইবার এটা কী জন্য প্রবেশ করছে, কিভাবে প্রবেশ করছে, একটু ডিটেলসে বলছি। ধরে নাও যদি পুরো পৃথিবীর ম্যাপ দেখো, তাহলে পৃথিবীর ম্যাপের মধ্যে আমাদের ইন্ডিয়ার সাউদার্ন পার্ট পুরোপুরি জল। আমি এখান দিয়ে শুরু করছি। হ্যাঁ, তাহলে জলের উপরে কী আছে, হাই প্রেশার। আর ওপরটায় কী পাচ্ছি আমরা, লো প্রেশার। হ্যাঁ, এইবার আমরা তো উত্তর গোলার্ধে আছি, তাহলে হাই থেকে লোতে যখন বায়ুগুলো যাচ্ছে, আমরা সবাই জানি উত্তর গোলার্ধে বায়ুগুলো কোন দিকে, ডান দিকে। ডান দিকে বাঁকার জন্য দেখো, যে মৌসুমি বায়ুটা সমুদ্রভাগ থেকে তৈরি হলো, সে ঠিক এইভাবে কি হচ্ছে, আমাদের ল্যান্ডের মধ্যে প্রবেশ করছে, ঠিক এইভাবে। তাহলে এইভাবে যখন ল্যান্ডের মধ্যে প্রবেশ করছে, তাহলে এই বায়ুটাকে আমরা কি বলছি, মৌসুমি বায়ু। আবার যখন আমরা শীতকাল পাবো, হ্যাঁ, শীতকালটা দেখো উল্টো ঘটনা পাবে। ওপরে কী পাচ্ছ, হাই প্রেশার, আর নিচে কী পাচ্ছ, লো প্রেশার। তখন মৌসুমি বায়ুগুলো আবার হাই থেকে কোন দিকে, লোয়ের দিকে বেরিয়ে আসছে, মানে ল্যান্ড থেকে কোন দিকে, নিচের দিকে বেরিয়ে আসছে। তাহলে তোমাদের দেখবে অনেক সময় অনলাইনের কোশ্চেন দেয়, মৌসুমি বায়ু বলতে আমরা কি বুঝি। তাহলে মৌসুমি বায়ু হচ্ছে এমন এক ধরনের বায়ু যেটা ঋতুভেদে কী করে, দিক পরিবর্তন করে। হ্যাঁ, আর তার সাথে এর কয়েকটা বেসিক ইনফরমেশন আমরা পরপর পরপর জানবো। কেউ জানো মৌসুমি বায়ু এই শব্দটা প্রথম কে ব্যবহার করেন? আমরা তো সবাই ছোটোবেলা থেকে পড়ে আসছি, এই যে মৌসুমি যে শব্দটা, এটা একটা অ্যারাবিক শব্দ। হ্যাঁ, যেটা মনসিন থেকে আসছে। বাট মৌসুমি বায়ু যে আছে ইন্ডিয়াতে, এটা কে প্রথম বলেন? এটা আল মাসুদি নামক একজনকে। হ্যাঁ, একজন, তো একজন, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, একজন অ্যারাবিয়ান স্কলারই। বাবা, এত লেটে জয়েন হলে কি করে হবে, বলবো এই একটা ঝামেলা। দেখো, তোমরা যখন, যারা 11-12 দেবে, হ্যাঁ,
যারা 11-12 দেবে মাথায় রেখো, তাদেরকে আরব স্কলার পড়তে হবে। আরব স্কলার মধ্যে একজন স্কলারের নাম হচ্ছে আল মাসুদি, হ্যাঁ, MASUDI, MASUDI, হ্যাঁ। ইনি প্রথম আমাদের ভারতে যে মৌসুমি বায়ু প্রবেশ করে বা আসে সেই সম্পর্কে ধারণা দেয়, হ্যাঁ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, মৌসুমি বায়ুর আমাদের ইন্ডিয়াতে ঢুকছে বা আসছে এই সম্পর্কে ধারণা কে দেয়? আল মাসুদি, হ্যাঁ। আর এটা কোন শব্দ থেকে আসছে? একটা অ্যারাবিয়ান শব্দ থেকে। সেকেন্ড যেটা জানলাম, এই সংজ্ঞাটা নিয়ে অনেক পরীক্ষা এরকম কোশ্চেন এসছে, মাথায় রেখো। তাহলে সংজ্ঞাটা সব থেকে বেস্ট সংজ্ঞা, সেটা হচ্ছে ঋতু পরিবর্তন করবে, হ্যাঁ। গ্রীষ্মকাল একদিক থেকে, শীতকাল থেকে কি অন্য দিক থেকে হচ্ছে, তাহলে এইটাকে কি বলছে আমরা? মৌসুমি বায়ু। আর এখান থেকে তোমার অতটা লাগবে না, যেটা লাগবে যেহেতু অল্প টাইম, হ্যাঁ, আমাদেরকে এইগুলো মুখস্থ করতে হবে। মৌসুমি বায়ুর উৎপত্তি বা অরিজিন অফ মনসুন উইন্ড। এর মধ্যে দেখো দুটো থিওরির কথা বলা আছে, একটা ক্লাসিক্যাল থিওরি বা যাকে থার্মাল থিওরি বলছি, আর একটা দেখো মডার্ন থিওরি আছে। মডার্ন থিওরিগুলো আমরা পরের দিকে যাচ্ছি, এই যে আর একটা হচ্ছে মডার্ন থিওরি, হ্যাঁ। তাহলে আমাদের এই দুটো থিওরি থেকে কোশ্চেনগুলো আসে মেনলি, হ্যাঁ। কী ধরনের কোশ্চেনগুলো আসে, কিভাবে আসে, সেগুলো ভালো করে বোঝো। প্রথম দেখো ক্লাসিক্যাল থিওরি, অনেকে করো কি যে ক্লাসিক্যাল থিওরি কে দিয়েছিল পড়ে চলে যাও, এটুকু পড়লে হবে না, অনলাইনের কোশ্চেন কিন্তু ভিতর থেকে আসবে। তাহলে ক্লাসিক্যাল থিওরি এটা কে দিয়েছিল? এটা হচ্ছে তোমার এডমন্ড হ্যালি। আর তার সাথে মাথায় রেখো ক্লাসিক্যাল থিওরির আর একটা নাম, সেটা হচ্ছে থার্মাল থিওরি। তাহলে যাকে আমরা ক্লাসিক্যাল থিওরি বলছি সেটাই কি? থার্মাল থিওরি। কে দিয়েছিল? এডমন্ড হ্যালি। সালটা মাথায় রাখলে ভালো, সালটা না রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে থিওরিটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। থিওরিটা কি সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, এই থিওরিটার মধ্যে ফার্স্ট যে কথাটা বলা আছে, আমাদের ল্যান্ড ভাগ আর জল ভাগ, এদের মধ্যে তাপ গ্রহণ আর বর্জনের কি আছে? একটা তোমার পার্থক্য আছে, এটা সবাই জানি আমরা। এরা ইকুয়ালি হিট নেয় না বা ইকুয়ালি হিট ছাড়েও না। বিশেষ করে মাথায় রেখো যে ছবিটা দেখালাম, যখন সূর্যের উত্তরায়ণ চলছে, এই যে উত্তরায়ণ মানে কি? নর্থের দিকে মুভ করছে, দেখা আছে দেখো, তখন মাথায় রেখো আমাদের ল্যান্ডের উপরে হিটটা কি হচ্ছে? বেশি হচ্ছে। আর ল্যান্ডের উপরে হিট বেশি হওয়ার জন্য বায়ুগুলো হালকা হয়ে কি হয়? উঠে যায়, যার জন্য এখানে কী হলো? লো প্রেশারের সৃষ্টি হলো। আর যেহেতু জলের উপর হিটটা কম থাকছে, তা জলের উপর কি থাকছে? হাই প্রেশার। তখন জলভাগ থেকে যে বায়ুগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছে, তাহলে এই বায়ুটাকে নাম দিচ্ছি কি আমরা? মৌসুমী বায়ু। তাহলে এটা পুরোপুরি কার জন্য হচ্ছে? সেটা হচ্ছে হিটের একটা তফাতের জন্য বা হিটের একটা পার্থক্যের জন্য। এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এই যে ক্লাসিক্যাল থিওরির মূল বক্তব্য কী, বা ক্লাসিক্যাল থিওরি বা থার্মাল থিওরিতে কী বলা হয়েছে? এটা হচ্ছে এই যে জলভাগ আর স্থলভাগ, হ্যাঁ, এদের যে হিটের পার্থক্য, এর জন্য যে বায়ুর চলনটা আমরা পাচ্ছি সেটাই কি? সেটাই হচ্ছে তোমার মৌসুমী বায়ু। আবার একটু আগে বললাম এটা, তোমার যখন তোমার শীতকাল আসে পুরো উল্টোটা হচ্ছে। এবার দেখো এখান থেকে মেন বক্তব্য এগুলো দেওয়া আছে, এইগুলো যদি না দেখো তবুও চলবে, হ্যাঁ, কিন্তু কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড দেখো থার্মাল ইঞ্জিন থিওরি, হ্যাঁ, আগের ডাচে যেটা পড়লে সেটা হচ্ছে তোমার থার্মাল থিওরি, হ্যাঁ, গুলি ফেলো না, ক্লাসিক্যালের আরেকটা নাম থার্মাল থিওরি। কে দিয়েছে? এডমন্ড হ্যালি। আর সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো থার্মাল ইঞ্জিন থিওরি, হ্যাঁ। এই থার্মাল ইঞ্জিন থিওরি কে দিয়েছিল? ডক্টর পি কোটেশ্বরম, হ্যাঁ। এটা অনেক পরীক্ষায় আছে, মাথায় রেখো, অনেকে গুলি ফেলো। আগেরটা থার্মাল থিওরি ছিল, হ্যাঁ, আর এটা কি? থার্মাল ইঞ্জিন থিওরি। তাহলে এটা কি দিয়েছে? পি কোটেশ্বরম। আচ্ছা, এই জায়গাটা একটু আলাদা, এই জায়গাটা একটু আলাদা। এর কারণ হিসাবে দেখো, বা ধারণায় বলা আছে, দেখো মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ হিসাবে তিব্বতীয় যে মালভূমিটা, এর তাপীয় প্রভাবকে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে তিব্বতীয় মালভূমির উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে কি হয়? 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকে, একদম স্বাভাবিক, হাইটটা বেশি, তার সঙ্গে তোমার ফ্ল্যাট বা এর রক স্ট্রাকচারের জন্য এর তাপমাত্রা একটু হলেও বেশি। এই যে ধরে নাও এই পোর্শনটার তাপমাত্রা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে কি একটু হলেও বেশি। তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের থেকে যখন তাপমাত্রা বেশি হচ্ছে, তাপমাত্রা বেশি হওয়া মানে কি? এখানে একটা লো প্রেশারের সৃষ্টি হবে। এই যে লো প্রেশার হলো, তাই লো প্রেশার মানে দেখো এখান থেকে বায়ুগুলো কি হচ্ছে? সব হালকা হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই বায়ুশূন্য অবস্থাটা ফিল করতে পার্শ্ববর্তী হাই প্রেশার থেকে বায়ুগুলো কোথায় আসবে? এখানে আসবে, হ্যাঁ। তাহলে আমাদের মৌসুমী বায়ুর উৎপত্তিতে সব থেকে মেন কথা হচ্ছে হাই আর লো প্রেশার, হ্যাঁ। বিভিন্ন জন, কেউ জলভাগের উপরে কথা বলেছে, কেউ ল্যান্ডের উপরে কথা বলেছে, হ্যাঁ। অতএব মাথায় রেখো, তাহলে এটার কথা হচ্ছে তিব্বত মালভূমিতে লো প্রেশারের সৃষ্টি হচ্ছে। এই লো প্রেশারটাকে ফিল করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ুগুলো কি হচ্ছে? প্রবাহিত এখানে আসছে, হ্যাঁ। এর ফলে যে বায়ু প্রবাহটা পাচ্ছি সেটাকে কি বলছি আমরা? সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিন থিওরি, হ্যাঁ। তাহলে এক অনলাইনের কোশ্চেন বলতে পারে, সেটা হচ্ছে তোমাকে বললো তিব্বত মালভূমিতে লো প্রেশারের জন্য
যখন মৌসুমি বায়ুটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি তত্ত্ব বলবো, সেটার নাম হচ্ছে থার্মাল ইঞ্জিন থিওরি, যেটা কে দিয়েছিল ডক্টর পি কটেশ্বরম। হ্যাঁ, এখন এক লাইন করে বলছি, নাহলে তোমাদের মাথায় থাকবে না, আর এই 1 থেকে 1.5 মাস টাইম। হ্যাঁ, ওই জন্য কেউ চাইলে আমি পুরো পার্টটাকে তোমাদের দিয়ে রাখবো। হ্যাঁ, পুরো পার্টটা দিয়ে রাখবো, পড়তে পারো। আমি মেন থিম বা এগুলোতে যাচ্ছি না, কেননা গুলিয়ে যাবে সব। আচ্ছা, তারপর দেখো রেডন থিওরি। হ্যাঁ, এই যে এই রেডন থিওরি থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে রেডন থিওরি কারা করেছিল। মাথায় রেখো, রাশিয়ার গবেষক জাহাজ, এটা কিন্তু একজন কেউ না। হ্যাঁ, জাহাজটার নাম ছিল দেখো সোকালস্কি, এই নামটা মাথায় রেখো। হ্যাঁ, রাশিয়ার একটা গবেষক জাহাজ, যে জাহাজটার নাম হচ্ছে সোকালস্কি। এরা অ্যারাউন্ড সালটার দিকে তাকাও, 1960 সালে। হ্যাঁ, 1960 সালে এই যে রেডনের উপস্থিতি, এর তারতম্যের ভিত্তিতে এই তত্ত্বটা উদ্ভাবন করেন। আমরা সবাই জানি কয়েকটা তেজস্ক্রিয় পদার্থ, যেগুলো কি রেডন বা দেখো তোমার ইউরেনিয়াম, এই যে থোরিয়াম বা লিথিয়াম। হ্যাঁ, এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলোর হিটের পরিমাণটা বেশি। আর নর্মালি মাথায় রেখো, তেজস্ক্রিয় পদার্থগুলো কিন্তু ল্যান্ডে বেশি পাওয়া যায়। হ্যাঁ, জলে অত বেশি পাওয়া যায় না। তাহলে যখন ল্যান্ডের উপরে তেজস্ক্রিয় পদার্থটা বেশিভাবে পাচ্ছ, তো ল্যান্ডের খুব তাড়াতাড়ি দেখবে এরা হিট আপ হয়। হ্যাঁ, গরম হয়, আর খুব তাড়াতাড়ি হিটটা ছেড়েও দেয়। তার সাথে এদের মধ্যে তেজস্ক্রিয় পদার্থগুলোও আছে। তাহলে নর্মালি জলভাগের থেকে ল্যান্ডের উপরে তাপ কী হচ্ছে, বেশি হচ্ছে। আর তাপটা বেশি হওয়ার জন্য এখানে কার সৃষ্টি হচ্ছে, একটা লো প্রেশারের সৃষ্টি হচ্ছে। তাহলে এই লো প্রেশারটাকে ফিল করার জন্য জলভাগ থেকে দেখো হাই প্রেশারের বায়ুগুলো কোথায় আসছে, লোয়ের দিকে আসছে। তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে কি বলবো আমরা, রেডন কনসেপ্ট। হ্যাঁ, তাহলে রেডন কনসেপ্টটা কি জন্য হলো, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, যারা ভুলে যাও তারা মাথায় রেখো, রেডন নিজে একটা কি তেজস্ক্রিয় পদার্থ। তাহলে এগুলো কোথায় বেশি পাচ্ছি আমরা, ল্যান্ডে বেশি পাচ্ছি। আর যেখানেই তুমি বেশি পাবে সেখানে হিটটা কি হবে, বেশি হবে। তাহলে এই হিটটাকে ফিল তোমার মেকআপ দেওয়ার জন্য এই জলভাগ থেকে বায়ুগুলো সব কোন দিকে আসছে, তোমার ল্যান্ডের দিকে আসছে। তাহলে এই বায়ুটার নাম কি বলেছে এনারা, এনাদের কথা হচ্ছে এটাই মৌসুমী বায়ু। তাহলে প্রত্যেক জায়গায় দেখো একটা জিনিস কমন, একটা হচ্ছে লো প্রেশার, একটা হচ্ছে হাই প্রেশার। হ্যাঁ, কিন্তু ব্যাখ্যাটা আলাদা। কেউ তোমার তিব্বতকে দায়ী করেছে, কেউ জলভাগ স্থলভাগকে দায়ী করেছে। হ্যাঁ, কেউ আবার সমুদ্র ল্যান্ডকে দায়ী করেছে। হ্যাঁ, কিন্তু মেন কথাগুলো কি এক। তা তোমরা পরীক্ষার জন্য কি কি পড়ছো, জাস্ট এই যে রেডন কনসেপ্ট কে দিয়েছিল, আর এর মূল বক্তব্য কোনটা, মানে ধারণাটা। হ্যাঁ, এই ধারণার পয়েন্টটাকে দেখছো, অন্যগুলো দেখার দরকার নেই। তাহলে এইভাবে রেডনটা হয়ে গেলে তারপর দেখো জেটি স্ট্রিম তত্ত্ব, এটা আমি পরে যাচ্ছি। হ্যাঁ, কারণ জেটি স্ট্রিম থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, এবার দেখো এই যে ফ্লনের কনসেপ্ট। হ্যাঁ, বা যাকে আমরা আইটিসিজেড থিওরি বলি, যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খাটো বা দাও, যে বিসিএস পরীক্ষায় প্রচুর বার এই কনসেপ্টটা আসে। হ্যাঁ, মৌসুমী বায়ুর উৎপত্তিতে আইটিসিজেড যে কনসেপ্টটা প্রচুর বার এসছে, মানে প্রচুর বার। কী কী কোশ্চেন আসছে সেটাও আমি যাচ্ছি দেখো। তাহলে আইটিসিজের কনসেপ্টটা কে দিয়েছিল, ফ্লন দিয়েছিল। হ্যাঁ, সালটা কত, 1951। সালটা না মাথায় রাখলেও চলবে। হ্যাঁ, এইবার দেখো থিওরিটা অ্যাকচুয়ালি কী সেটা ভালো করে বোঝো। আমরা আইটিসিজেড সবাই জানি। হ্যাঁ, যাকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস বলা হয়। হ্যাঁ, আচ্ছা কেউ বলতে পারো আইটিসিজেড এর অবস্থান কোথায়, বলো তো, আইটিসিজেড এর অবস্থান কোথায়। আমরা 0 থেকে কত ধরি, 10, এটা তো নিরক্ষীয় অঞ্চল। আর ঠিক এই অঞ্চল বরাবর বায়ুর দেখবে কোনো ধরনের অনুভূমিক প্রবাহ হয় না। হ্যাঁ, যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে সব কি উলম্ব। তাহলে উলম্ব বায়ু প্রবাহিত হওয়ার জন্য আমরা অনুভূমিক কোনো বায়ুর ফিল করতে পারছি না, যার জন্য এটাকে কি বলছি আমরা, ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন বা আইটিসিজেড, বা তুমি নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলতে পারো। হ্যাঁ, ডোলড্রাম বলতে পারো। কিন্তু মাথায় রেখো আইটিসিজেড কিন্তু কোনোভাবেই ফিক্স না, এ কিন্তু 10-এর মধ্যে সীমাবদ্ধ না। একবার একটা কোশ্চেন এসেছিল শুনলে হয় বিসিএসে, আইটিসিজেড সর্বাধিক কতটা পর্যন্ত সরতে পারে, তুমি অবাক হয়ে যাবে। আমাদের যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখো, আইটিসিজেড মোটামুটি এই যে হিমালয় রেঞ্জ যেটা, এই পর্যন্ত সরে আসতে পারে। মানে ভাবতে পারছো, মোটামুটি এই যে 30-40 পর্যন্ত কি করতে পারে, সরে আসতে পারে। তাহলে আমরা 10 পর্যন্ত ভাবছি, এ 10 না, এ মোটামুটি আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টে কতদূর পর্যন্ত সরতে পারে, সেটা 30 পর্যন্ত সরতে পারে। কেন সরে, লজিক্যালি বোঝো। ধরো সূর্যের যখন মুভমেন্টটা হচ্ছে, তাহলে সানহিটটা এই জায়গায় পড়ছে, তাহলে এই জায়গায় পড়া মানে কি, এই জায়গাটার প্রেশারটা লো হচ্ছে। এবার ধরো সূর্য যখন আরেকটু সরে গেলো, এই জায়গায় এলো, তাহলে এই জায়গায় কি লম্বভাবে পড়ছে, তো লম্বভাবে পড়া মানে এই জায়গাটা তো বায়ুশূন্য হচ্ছে। তাহলে এই বায়ুশূন্য জায়গাগুলোই কি তোমার লো প্রেশারটা আস্তে আস্তে শিফট হচ্ছে। এইভাবে আইটিসিজেড কি হয়, শিফট হতে শুরু করে। শিফট শুরু হতে হতে তোমার হিমালয়ান যে পার্বত্য রেঞ্জগুলো পাবে সেই পর্যন্ত কি হয়, এটা
মুভমেন্ট হতে পারে। একবার বিসিএস পরীক্ষায় তোমার ছিল, দেখবে সালের কোশ্চেনটা, এক্স্যাক্ট সালটা আমার মনে নেই, মানে এরকম অপশন ছিল কত দূর পর্যন্ত সরতে পারে, 0, 10 এরকম পরপর দিয়ে লেখা ছিল তোমার হিমালয় পার্বত্য অঞ্চল পর্যন্ত, মানে এত দূর পর্যন্ত কি হতে পারে, মুভমেন্ট হতে পারে। হ্যাঁ, তাহলে এর সাথে সম্পর্ক দেখো, তাহলে 0 থেকে আইটিসিজেড যখন উপরের দিকে সরছে, তাহলে উপরের দিকে সরা মানে কি, এই জায়গাটার বায়ু শূন্য অবস্থা তৈরি হলো, এই যে, আর কোনো জায়গায় বায়ু শূন্য থাকতে পারে না। তাহলে এই বায়ু শূন্যটা ফিল করার জন্য ঠিক নিরক্ষরেখার নিচের দিকে, মানে জলভাগ থেকে এই বায়ুগুলো দেখো আস্তে আস্তে এই জায়গায় ফিল করতে আসবে। হ্যাঁ, এইভাবে। তাহলে এইভাবে আসার পর এদিকে ঘুরে যাচ্ছে কেন, ওই যে কোরিলিস বল, কোরিলিস বলের জন্য এটা ডান দিকে কি হচ্ছে, আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে কি বলছি আমরা, আইটিসিজেড কনসেপ্ট। হ্যাঁ, যেটা পুরোপুরি এই সূর্যের অবস্থানের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আর তার সঙ্গে এর কোন দিকে মুভমেন্টটা হচ্ছে, মানে উত্তরায়ণ হচ্ছে না দক্ষিণায়ন হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে। তাহলে কে দিয়েছিল, ফ্লন দিয়েছিল। এর কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি আইটিসিজেড এর মুভমেন্টের সঙ্গে জড়িত। হ্যাঁ, আবার দেখো যখন তোমার দক্ষিণায়ন হবে, মানে সূর্য কোন দিকে, সাউথের দিকে, তখন আবার উপরের থেকে যেগুলো, এই বায়ুগুলো কোন দিকে আবার নিচের দিকে মুভ করবে, অর্থাৎ যে বায়ুটাকে আমরা কি বলি, উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এটাকে কি বলি আমরা, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। হ্যাঁ, এইটাকে কি বলছি, এটা হচ্ছে তোমার ফ্লন কনসেপ্ট। হ্যাঁ, এখানে দেখো মেন থিওরি দেওয়া আছে, লাগবে না। তাহলে এই 4 থেকে 5টা কনসেপ্ট তোমাদের খুব ভালো করে, যদি অনলাইনে পড়ো বা অনলাইনার পড়ো কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর একটা থিওরি দেখো যেটা হচ্ছে জেট স্ট্রিম। আমি এটা অল্প করে বলছি কারণ তোমাদের জেট স্ট্রিমটা সিলেবাসে আছে। হ্যাঁ, জেট স্ট্রিম যখন পড়াবো তখন আরও ভালো করে জানবে। এটা কে দিয়েছিল, ইএসটি দিয়েছিল। হ্যাঁ, যদিও এইটা অনেক বইতে অনেক রকম লেখা থাকে। হ্যাঁ, যে কোনো বইতে ইএস লেখা আছে, অন্য কিছু লেখা আছে, কিন্তু মাথায় রেখো এইটা হচ্ছে তোমার ওই ইউপিএসসিরই একটা বই, হয়তো অনেকে পড়েছো, ওই আমার নাম মনে পড়ছে না, অরবিন্দ কুমারের বই একটা। হ্যাঁ, অরবিন্দ কুমারের সেই বইটায় তোমার এই ইএসটের নামটা দেওয়া আছে। হ্যাঁ, অতএব ইএস লিখতে পারো, কিন্তু বারবারই বলছি এইটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখা। হ্যাঁ, অতএব ওই জায়গাটায় কনফিউজড হবে না। এটা অরবিন্দ কুমারের দেখবে একটা তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া বলে বই আছে। হ্যাঁ, আমার ওই বইটা থেকে নেওয়া। দেখো এইটার ক্ষেত্রে জেট স্ট্রিমের সাথে আমাদের মৌসুমি বায়ুর সম্পর্কটা দেখো। অ্যাকচুয়ালি তুমি যদি জেট স্ট্রিম ফুললি না পড়ো তাহলে এটা বুঝবে না। আমি জাস্ট অল্প করে বলছি। হ্যাঁ, দুটো জেট, একটা হচ্ছে তোমার উপক্রান্তীয় জেট, যাকে আমরা পূবালি বলি। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ক্রান্তীয় জেট। হ্যাঁ, এই দুটো জেটের সাথে এই সম্পর্কটা আমরা পড়বো। হ্যাঁ, ফার্স্ট দেখো এই যে যেটা তোমার উপক্রান্তীয় জেট বা পূবালি জেট যেটা, হ্যাঁ, এই জেটটা পূর্ব দিক থেকে তৈরি হয়ে কোন দিকে যায়, পশ্চিমে। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো অন্যান্য জেটগুলো সব গতিপথ কোন দিকে, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্বের দিকে। আমি এই পূবালি জেটের কথাটা বলছি। ফার্স্ট মাথায় রেখো আমাদের ইন্ডিয়াতে মৌসুমি বায়ু যখন ঢুকবে, তাহলে মৌসুমি বায়ু ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে কি করবে না, সেটা অনেকাংশে কার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে জেট বায়ুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, যেহেতু তোমাদের জেট স্ট্রিমটা পড়াইনি টাইপস, একটু অসুবিধা হবে। হ্যাঁ, এই জন্য আমি অল্প অল্প টাচ করে বেরিয়ে যাচ্ছি। আমি অফলাইনে জেট স্ট্রিমটা পড়াবো, সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, মাথায় রেখো জেট বায়ু একটা অত্যাধিক শক্তিশালী একটা বায়ু, যেটা আমাদের ঊর্ধ্বাকাশে কী হয়, প্রভাবিত হয়। এইবার একদম সোজা ভাষা এইভাবে বোঝো, মৌসুমি বায়ুর গেট ম্যান হচ্ছে তোমার জেট। তাহলে এই জায়গাটা যখন তোমার লো প্রেশার থাকছে, মানে বায়ুশূন্য, তখন দেখো মৌসুমি বায়ুগুলোর প্রবেশ করাটা কি ইজি। কিন্তু যদি এই জেটটা এই জায়গাটায় সক্রিয় হয়, তাহলে সক্রিয় হওয়ার অর্থ কি, এই জায়গাটায় প্রচুর পরিমাণে কি আছে, তোমার বায়ু আছে, তখন দেখো এই জেটগুলো কি করতে পারে না, ইজিলি প্রবেশ করতে পারে না, যার জন্য আমার অ্যারোটা দেওয়া আছে। তাহলে আমাদের জেট স্ট্রিম যেটা যে পূবালি জেট, এটা যত উত্তরের দিকে সরবে, উত্তরের দিকে সরা মানে কি, আমাদের মৌসুমি বায়ুর এন্টারের পথটা কি করছে, আস্তে আস্তে তোমার ইজি করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এ ওপরের দিকে সরার অর্থ হচ্ছে কি, বায়ুশূন্য হচ্ছে এই জায়গাগুলো, তখন এই জেট বায়ুটা দেখো ইজিলি কি করতে পারে, এখানে প্রবেশ করতে পারে। হ্যাঁ, আবার ঠিক পরেরটাই দেখো দেওয়া আছে, যখন তোমার মৌসুমি বায়ু জুন মাসে ঢোকে। হ্যাঁ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত থাকে, মানে জুনের ধরো ওই 5 তারিখে অফিসিয়ালি আমাদের ইন্ডিয়াতে ঢোকে। হ্যাঁ, আর সেপ্টেম্বরের 1 তারিখে আবার কি বেরিয়ে আসে। যখন এটা বেরিয়ে আসছে তখন যদি জেট বায়ুর অবস্থানটা একটু নিচের দিকে হয়, তাহলে দেখো মৌসুমি বায়ুর এই যে যাওয়ার বা ফেরার পথটা, এটা কি হয়, আরও ক্লিয়ার হয়। তাহলে একদম সোজা ভাষায় মৌসুমি বায়ু ইন্ডিয়াতে ঢুকবে বা বেরোবে, এই দুটো জায়গায় কে এটাকে হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে
জেট স্ট্রিম বা জেট বায়ু, মানে এর রোলটা কি অনেকটাই বেশি। তাহলে এই যে থিওরিটা, এটাকে কি বলছি আমরা, জেট স্ট্রিম থিওরি বা জেট থিওরি, যেটা কে দিয়েছিল, ইএসটি দিয়েছিল, হ্যাঁ, ইএস দিয়েছিল। তাহলে এইটুকুকে জাস্ট মাথায় রেখো, আর জেট স্ট্রিমে যখন টাইপসগুলো পড়ছো তখন একবারে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে আমার মেন থিওরি। এর বাইরেও অনেক থিওরি আছে, হ্যাঁ, বাইরে অনেক থিওরি আছে, সেগুলোতে যাচ্ছি না। তাহলে আমি আবারও বলছি তোমাকে, এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো গুলিয়ে ফেলো না। ফার্স্ট হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি, হ্যাঁ, ডিরেক্ট দিতে পারে। তাহলে ক্লাসিক্যাল থিওরিটা কার পড়লাম, যেটাকে থার্মাল থিওরি বলছি, এডমন্ড হ্যালি, হ্যাঁ, সালটাও জানো। আর তারপর দেখো মডার্নের মধ্যে অনেক থিওরিগুলো পড়লে, মডার্নের মধ্যে বারবার বলছি এই থিওরিটা অনেকবার এসছে, হ্যাঁ, যে থার্মাল ইঞ্জিন থিওরি। তাহলে থার্মাল ইঞ্জিন থিওরি কার দেওয়া, সেটা হচ্ছে পি কাটারসামের দেওয়া, হ্যাঁ। আর প্রত্যেকটা জিনিসের মূল বক্তব্য কি, এক লাইন করে লিখে রাখবে, হ্যাঁ, পুরোগুলো এতটা পড়া পসিবল না, জাস্ট অনলাইনে, হ্যাঁ, মানে একটা লাইন করে লিখে রেখো, তাই তোমাদের দেখবে পুরোটা জানতে সুবিধা হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে মোনেক্স, লাস্টে দেওয়া আছে দেখো। আচ্ছা, মোনেক্স কেউ জানো, মোনেক্স কি? আমি মোনেক্সটা এখান থেকে বলছি, তোমাদের সুবিধা হবে, দেখো। এই যে মনেক্সটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ। এই যে শব্দটার দিকে দেখো, মনেক্স, MONEX, হ্যাঁ। তাহলে মনেক্সের ফুল ফর্ম দেখো, মনসুন এক্সপেরিমেন্ট, হ্যাঁ, মানে একদম সোজা ভাষায় মনসুনের সিসি ক্যামেরা বলা হয় মনেক্সকে। মনসুন কোথায় যাচ্ছে, কিভাবে আসছে না আসছে, এই যাবতীয় জিনিসগুলো যে বা যিনি পর্যবেক্ষণ করছেন, সেটাই কি, মনেক্স। তাহলে আজকের দিনে কোনো মানুষের পক্ষে এটা পসিবল না। তাহলে এটা একটা স্যাটেলাইট থ্রু কি করা হয়, পর্যবেক্ষণটা করা হয়। স্যাটেলাইটের নামটা কি, সেটা হচ্ছে গোস, GOES, হ্যাঁ, মাথায় রেখো। তাহলে স্যাটেলাইটটার নাম GOES। এই স্যাটেলাইটটার কাজ হচ্ছে, মৌসুমি বায়ু কবে ইন্ডিয়ায় আসছে, মাঝে মধ্যে খবর দেখো না, যে মৌসুমি বায়ু ইন্ডিয়ার মধ্যে আসতে লেট হচ্ছে, বা এই বছর খুব তাড়াতাড়ি চলে এলো, তাহলে কবে আসছে বা কবে আসবে, এগুলো তো আর চিঠি দিয়ে আসে না। তাহলে এইগুলোকে কে পর্যবেক্ষণ করছে, এই যে গোজ। আর এই গোজটা কোথায় অবস্থিত, 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা আছে, হ্যাঁ, যে মনসুনকে বা মৌসুমি বায়ুকে এক্সপেরিমেন্ট কে করছে, গোজ, সেটা কত ডিগ্রি অক্ষাংশে আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, হ্যাঁ, দুটো মাথায় রেখো। আর তার সাথে মাথায় রেখো, এই যে গোজ স্যাটেলাইটটা কোন দেশের স্যাটেলাইট, হ্যাঁ, এটা কিন্তু ইউএসএ, গুলি ফেলবে না, এটা ইউএসএ। যদিও যখন পাঠানো হয় ইউরোপীয় স্পেস এজেন্সির দ্বারা এটা করা হয়েছিল, কিন্তু স্যাটেলাইটটা হচ্ছে ইউএসএর একটা স্যাটেলাইট, হ্যাঁ, এটা কিন্তু ইউরোপের না, মানে কেউ যেন গুলিয়ে ফেলো না। ইউরোপীয় এজেন্সির সাহায্যে এটা উৎক্ষেপণ করা হয়েছিল, বাট এটার ওনার কান্ট্রি কে, সেটা হচ্ছে ইউএসএ, হ্যাঁ, ইউএসএ। তাহলে এখান থেকে এই 3-4টে কথা মাথায় রেখো, হ্যাঁ। অনলাইনের কোশ্চেন হতে পারে, যে মোনেক্সের কাজ হচ্ছে মৌসুমি বায়ুকে এক্সপেরিমেন্ট করা, হ্যাঁ, সে কোন দিকে যাচ্ছে, কোথায় আসছে, কোথায় থাকছে, সেগুলো। আর এটা কোন জায়গায় আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়। কোন স্যাটেলাইট দ্বারা হচ্ছে, GOES দ্বারা, হ্যাঁ। আর GOES কোন দেশের স্যাটেলাইট, সেটা হচ্ছে USA। অনেকে কি করো, এরকম লাইন না পড়ে জাস্ট ইউরোপ দেখলে তোর মাথায় ক্যাচ হয়ে থাকলো কি, GOES ইউরোপের একটা স্যাটেলাইট, একদম না, এটা হচ্ছে আমেরিকান স্যাটেলাইট, হ্যাঁ। এই ইউরোপীয় এজেন্সির দ্বারা এটাকে পাঠানো হয়েছিল। তাহলে এইগুলো মাথায় রেখো, হ্যাঁ। এটা রাশিয়ার না দাদা, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে না? না 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 না, এটা স্যাটেলাইটটা হচ্ছে পুরোপুরি তোমার ইউএসের একটা স্যাটেলাইট, হ্যাঁ। মাথায় রেখো, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত GNSS গুলো হয়, যখন রিমোট সেন্সিং পড়াবো, স্যাটেলাইট দুটো ভাগ, একটা RNSS আর একটা GNSS, হ্যাঁ, GNSS। GNSS মানে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, RNSS মানে রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, হ্যাঁ। এই GNSS এর মধ্যে আমরা নেই, এর মধ্যে 4টে দেশ আছে, হ্যাঁ, 4টে দেশ। কে কে আছে, USA আছে, রাশিয়া আছে, চায়না আছে, আর ইউরোপিয়ান ইউনিয়ন আছে, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন। আর তার সাথে মাথায় রেখো, এই যে স্পেস স্টেশনগুলো, হ্যাঁ, বা পুরোপুরি স্পেস যেগুলো, সেগুলো কিন্তু সেখানে আমাদের অতটাই নেই, মানে অতটা মানে কিছুই নেই সে অর্থে। এই স্পেসের এগুলো পুরোপুরি সেটা হচ্ছে USA হ্যান্ডেল করে, আর রাশিয়া হ্যান্ডেল করে, হ্যাঁ। এই দুটো দেশ, ধরো কোনো একটা দেশ স্যাটেলাইট পাঠাবে, কোনো একটা দেশ স্পেস স্টেশনে যাবে, সেগুলো পুরোপুরি হ্যান্ডেল করে কে, USA আর রাশিয়া, হ্যাঁ, USA রাশিয়া। এখন আস্তে আস্তে আমাদের ইন্ডিয়া এদিকে ডেভেলপ করছে, কিন্তু মাথায় রেখো পুরোটাই কিন্তু এদের। ওই মাঝে মধ্যে যুদ্ধ ফুদ্ধ হলে দেখবে এরা বারবার একটা কথাই বলে, আমরা আকাশে যে স্যাটেলাইটের যে অরবিটগুলো, সেগুলোকে আমরা বন্ধ করে দেবো,
বা অন্য দেশকে পাঠাতে দেবো না, হ্যাঁ। তাহলে পুরো পুরো হ্যান্ডেলটা ইউএসএ আর রাশিয়ার আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর এদের যে বৈশিষ্ট্যগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো জাস্ট চোখ বুলিয়ে রাখবে, তোমার তো পরীক্ষায় তো আর ডিটেলস লিখতে হচ্ছে না ওভাবে, অতএব এইগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে রেখো। এই যে মৌসুমী বায়ুর অধ্যয়ন করছে, বৃষ্টিপাত সম্পর্কে জানছে, জেট বায়ুর অধ্যয়ন করছে, মানে জাস্ট তোমার একবার চোখ বোলানো। তাহলে এখান থেকে যে ইনফরমেশনগুলো লাগছে, বারবারই বলছি খাতায় নোট ডাউন করে নিও, হ্যাঁ। এতগুলো তোমার পক্ষে মনে রাখা অসম্ভব। তাহলে এই যে মোনেক্স কি, ফুল ফর্ম কি, কোন স্যাটেলাইট দ্বারা হচ্ছে, কোথায় থাকছে, হ্যাঁ, এই কথাগুলো মাথায় রেখো। তাহলে এই টোটালটাই হচ্ছে তোমার মনসুনের কনসেপ্টটা। আচ্ছা বলো, যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একবার বলে নাও, হ্যাঁ। এরপর আমি মনসুনের আলাদা পটটাই যাব। দেখো এইটুকু হয়ে গেলে তাহলে মোনেক্সটা পুরো এখানে শেষ করছো। মোনেক্সের পর এইবার যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে এইটা, এনএলএম, হ্যাঁ, যাকে আমরা নর্মাল লিমিট অফ মনসুন বলি বা নর্দার্ন লিমিট অফ মনসুন বলি, হ্যাঁ। এটাও কিন্তু প্রচুর পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, এনএলএম, যার ফুল ফর্ম নর্মাল বা নর্দার্ন লিমিট অফ মনসুন, হ্যাঁ। বিশেষ করে দেখো এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা একটু জুম করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা যখন গ্র্যাজুয়েশনে ওয়েদার ম্যাপ করেছিলাম, তখন দেখবে ওয়েদার ম্যাপে এরকম একটা লাইন টানা থাকতো, হ্যাঁ। এই যে লাইনগুলো পাচ্ছ, এই লাইনগুলো প্রত্যেকটাই মৌসুমী বায়ুর অবস্থানকে ইন্ডিকেট করছে। একটা কোশ্চেন আসে আমাদের ইন্ডিয়াতে অফিসিয়ালি মৌসুমী বায়ু কবে প্রবেশ করে, এই যে 5 জুন, অফিসিয়ালি মৌসুমী বায়ু 5 জুন আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে, হ্যাঁ। এটা কোনোবার আগে হয়, কোনোবার কি হয়, ডিলে হয়। তাহলে একদম সোজা ভাষায় আমরা মৌসুমী বায়ুকে কোন দিন কোন জায়গায় পাবো, সেটাকে যে লাইনের সাহায্যে দেখাচ্ছি সেটাকে কি বলবো, নর্মাল লিমিট অফ মনসুন। কিন্তু মাথায় রেখো 5 জুনের আগে 1 জুনে চলে আসে, সেটা হচ্ছে আন্দামানে, হ্যাঁ। যেহেতু আন্দামানটা আমাদের মেনল্যান্ড থেকে আলাদা, যার জন্য এটাকে অতটা ধরা হয় না, হ্যাঁ। তাহলে আমাদের মেনল্যান্ডে কবে ঢুকছে, 5 তারিখে। এইবার সোজা ভাষায় 10 তারিখটার দিকে দেখো, এই যে 10 তারিখ, হ্যাঁ। তাই 10 তারিখে আমরা ইন্ডিয়ান মনসুনকে কোথায় পাবো, এক্স্যাক্ট এই যে জায়গাটায় পাবো, যদি ঠিক টাইমে আসে। 15 তারিখে দেখো আমরা কোথায় পাচ্ছি, এক্স্যাক্ট এই জায়গাটায় পাচ্ছি। আমার কাছে যেটা ম্যাপ আছে সেটা হচ্ছে 2020 সালের একটা ম্যাপ, হ্যাঁ। তাহলে এই 20 সালের ম্যাপে মানে যে ডেটে ঢোকার কথা সেই ডেটে মৌসুমী বায়ু ঢুকে গেছে। তাহলে এইবার ইন্ডিয়ার মধ্যে কোন জায়গায় কখন পাচ্ছ, এইটা যে লাইনের সাহায্যে ইন্ডিকেট করা হচ্ছে তাকে কি বলছি আমরা, নর্মাল বা নর্দার্ন লিমিট অফ মনসুন। এইভাবে দেখো পরপর পরপর 20 তারিখে আমরা কোথায় পাচ্ছি, 18 জুলাই কোথায় পাচ্ছি, মানে ইন্ডিয়ার মধ্যে কোন জায়গায় কখন থাকছে সেটাকে যার দ্বারা বোঝাচ্ছি সেটাকে কি বলছি আমরা, নর্মাল বা নর্দার্ন লিমিট অফ মনসুন, হ্যাঁ। তাহলে এর কাজ মৌসুমী বায়ু কোথায় আছে সেটা আমরা জানতে পারছি, বা কবে আসছে, ইন্ডিয়া থেকে কবে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেগুলো আমরা জানতে পারছি, হ্যাঁ। তাহলে এটা মাথায় রেখো। অনেক পরীক্ষায় ফুল ফর্মটাও জানতে চাই, তাহলে ফুল ফর্মটাও মাথায় রাখবে, তার সঙ্গে এটাও মাথায় রাখবে। আর এটা মাথায় রেখো, একবার নেটের কোশ্চেনে ছিল মৌসুমী বায়ু ইন্ডিয়া থেকে ফেরা কবে শুরু করে, হ্যাঁ। ঢুকছে তো 5 জুন, আর ফেরা শুরু করছে 1 জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ। এগুলো থাকছে 1 সেপ্টেম্বর রাজস্থান থেকে আবার এ ব্যাক করা শুরু করে, হ্যাঁ। তাহলে জুন মাসে ঢুকলো, জুন মাসে ঢুকে প্রত্যেকটা রাজ্য কভার করে আবার দেখো তোমার 1 সেপ্টেম্বর রাজস্থান থেকে কী করছে, ব্যাক করছে। তাহলে ইন্ডিয়াতে কত মাস থাকছে, 4 মান্থ, হ্যাঁ। জুন, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মান্থ, হ্যাঁ, এই 4টে মান্থ থাকছে, তারপরে এটা থাকছে না। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেহেতু মনসুন পড়ছো কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা হয়ে গেলে এখান থেকে দেখো যে ব্রেক অফ মনসুন, এইগুলো জানো, এইগুলো আশা করি, এতে আমি যাচ্ছি না, এগুলোতে যাচ্ছি না, একবার জাস্ট চোখ বুলিয়েও এগুলো থেকে আসার অতটাই নেই। ছদ্ম মৌসুমি এগুলো একবার চোখ বোলাবে, হ্যাঁ, যেগুলো মেন মেন কনসেপ্ট যাচ্ছি আমি। এবার দেখো যে মনসুন ট্রাফ, হ্যাঁ, এটাও খুব ভাইটাল একটা কনসেপ্ট। মনসুন ট্রাফ, যেটা অ্যাকচুয়ালি ট্রাফ শব্দটা এটা কিন্তু সাইক্লোনের ক্ষেত্রে ইউজ করা হয়, হ্যাঁ। আমরা যখন সাইক্লোন পড়বো বা ওয়েদার ম্যাপ পড়বো তখন আমরা এটা পাবো, হ্যাঁ। অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় লো প্রেশার তৈরি হলো, হ্যাঁ, এই লো প্রেশারটা কী হারে এক্সপ্যান্ড করছে সাইডের দিকে বা বাড়ছে, এইটাকে বোঝানোর জন্য আমরা কোনটা ব্যবহার করি, সেটা হচ্ছে ট্রাফ। এটা সাইক্লোনিক ট্রাফ বলা হয়, হ্যাঁ। আর যখন আমরা মনসুন ট্রাফ পড়বো, এটা কি বলছে দেখো, একটা দীর্ঘ নিম্নচাপ, মানে লো প্রেশার, খানিকটা মিল আছে। এই ভারতীয় মৌসুমী বায়ুর আগমনের পূর্বে 5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে কী করে, অবস্থান করে, তাকে কি বলছি আমরা, মনসুন ট্রাফ। অনেক সময় দেখো আমরা মাঝে মধ্যে শুনি না যে মৌসুমী বায়ু আসার আগে একটা লো প্রেশারের তৈরি হয়েছে, তা লো প্রেশার তৈরি হওয়া মানে কি, বায়ুশূন্য। তখন দেখো মৌসুমী বায়ুগুলো ইজিলি কী করতে পারছে, ঢুকতে পারছে। জাস্ট এই ছবির দিকে দেখো, এই বরাবর
এটা কি পাচ্ছি, লো প্রেশার পাচ্ছি। সেই সময় কিন্তু আমাদের ইন্ডিয়াতে মৌসুমি বায়ু ঢোকেনি। তাহলে এখানে যখন লো প্রেশারগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে তখন দেখবে মৌসুমি বায়ু ঢোকার আগে বৃষ্টি হচ্ছে, বা দেখো এবারও খানিকটা সেরকমই হলো, হ্যাঁ। বা দেখো এর যে গতিপথটা সেটা আস্তে কী করছে, আরও ইজি করে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এটাকে কি বলবো আমরা, মনসুন ট্রাফ। তাহলে মনসুন ট্রাফ মিন্স অন কাইন্ড অফ লো প্রেশার, হ্যাঁ। আর সাইক্লোনের ক্ষেত্রেও সেটা হয়, সেটা কি, সেটা ওয়ান কাইন্ড অফ লো প্রেশার। এখানে বলা আছে দেখো মনসুন ট্রাফ হচ্ছে একটা পোর্শান, হ্যাঁ। সেটা কার পোর্শান, যেটা তোমার ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন আইটিসি জেড। তাহলে যে আইটিসি জেড, এই যে ইকুয়েটার ছবিটা দেখো এখানে নিরক্ষীয় অঞ্চল, হ্যাঁ। এই আইটিসি জেড কোথায় পর্যন্ত চলে আসতে পারে, এই পর্যন্ত চলে আসতে পারে। এই কোশ্চেনটাই ডাব্লিউবিসিএসে একবার দিয়েছিল প্রিলিতে। তাহলে মুভমেন্ট হয়ে আমার দেখো হিমালয়ের যে পাদদেশ সেই পর্যন্ত কী হচ্ছে, পৌঁছে যাচ্ছে, হ্যাঁ। আর এই ঘটনাটাকেই বা এই যে লো প্রেশারের যে মুভমেন্টটা, এটাকে কি বলছে আমরা, মনসুন ট্রাফ, হ্যাঁ। এর জন্য দেখো এই যে ভারত, পাকিস্তান বা ইরানের মধ্যে একটা দীর্ঘস্থায়ী কী হয়, একটা নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়, যার জন্য দেখবে মৌসুমি বায়ু আসার আগেই প্রচুর পরিমাণে কী হয়, বৃষ্টিগুলো হচ্ছে, হ্যাঁ। তাহলে এখান থেকে মনসুন ট্রাপটাকেও দেখে নিচ্ছ। মনেক্স তো আমি বললাম। আর এই ব্রেক বা ওগুলো নিজেরা দেখছো, এখানে বৈশিষ্ট্য দরকার নেই, নিজেরা আশা করি জানো। আর বিশেষ করে দেখো কোন কোন দেশে আমরা মৌসুমি বায়ুটা পাই, শুধুমাত্র ভারত না কিন্তু, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমাদের যে প্রতিবেশী দেশগুলো, হ্যাঁ, এই সমস্ত দেশগুলো কী পাচ্ছি আমরা, এই ধরনের মৌসুমি বায়ুটা পাচ্ছি। আর এছাড়াও দেখো কোনো কোনো জায়গায় যে তাইওয়ান বা কোরিয়া, জাপান, এখানেও কি আমরা এটাকে পাচ্ছি। তাহলে এই জায়গাটাকে মাথায় রেখো, হ্যাঁ। আর এই স্লাইড থেকে দেখার মধ্যে দুটো জিনিস আছে তোমাদের, হ্যাঁ। সেটা হচ্ছে ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু। আশা করি অ্যানাবেটিক ক্যাটাবেটিক জানো তোমরা, আমি জাস্ট একবার বলে দিচ্ছি, ভালো করে শোনো, হ্যাঁ। এই যে ক্যাটাবেটিক, হ্যাঁ, এগুলো একদম কমন কনসেপ্ট কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। দেখবে ক্যাটাবেটিক মানে আমরা নিম্নগামী বায়ুকে বুঝি, হ্যাঁ, নিম্নগামী বায়ুকে বুঝি। আর অ্যানাবেটিক মানে আমরা কোনটাকে বুঝি, ঊর্ধ্বগামী বায়ুকে বুঝি। এইবার কোশ্চেনটাতে এইটুকু দেবে না, কোশ্চেনটা তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে অ্যানাবেটিক বায়ুতে বায়ুটা নিচে নামছে কেন, বা ক্যাটাবেটিকে বায়ুটা উপরের দিকে উঠছে কেন, হ্যাঁ। এইগুলো কেউ জানো? অ্যানাবেটিকের ক্ষেত্রে বায়ুটা উপরে উঠছে কেন বা ক্যাটাবেটিকে নিচে নামছে কেন? বিশেষ করে দেখো এই যে পার্বত্য অঞ্চলে দিন রাতের উষ্ণতার কী হয়, তারতম্য হয়, যার জন্য দেখবে এই পার্বত্য অঞ্চলের সারফেসগুলো বা এই যে তোমার নিচের পোর্শনটা, হ্যাঁ, এদের মধ্যে একটা হিটের তফাৎ ঘটে। একটু ডিটেলসে পড়লে উপরের পার্টটায় দেখো তোমাদের সুবিধা হবে। প্রথম দেখো অ্যানাবেটিক বায়ু, যেটা অ্যানাবেটিক মানে কিন্তু উপরের দিকে উঠছে, হ্যাঁ। অ্যানাবেটিক মানে কি, উপরের দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। কেন হচ্ছে, দিনের বেলায় সানলাইটের প্রভাবে এই যে পর্বতের মধ্যভাগের তুলনায় ঊর্ধ্বভাগ ও উপত্যকার তলদেশ এটা কী হয়, বেশি উত্তপ্ত হয়। তার মানে একদম সোজা ভাষায় ধরো এটা একটা পাহাড়, হ্যাঁ, এই যে, তাহলে এই জায়গাটা বেশি হিট হলো। তাহলে এই জায়গাটা বেশি হিট হলে বায়ুগুলো হালকা হবে, আর বায়ুগুলো যদি হালকা হয় এখানকার বায়ুটা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠে যাবে। তাহলে এই যে বায়ুটা উঠে যাচ্ছে এটাকে কি বলছি আমরা, অ্যানাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক বায়ু কোন সময় পাচ্ছি আমরা, দিনের বেলায় পাচ্ছি, হ্যাঁ। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তাহলে মেনলি কোথায় পাচ্ছি আমরা, দিনের বেলায় এটা পাচ্ছি। আর এগুলোতে আমি যাচ্ছি না, তার সাথে মাথায় রেখো এটাকে কিন্তু অ্যান্টি ভ্যালি উইন্ড হিসাবেও তোমার বলা আছে। দেখো ঊর্ধ্বমুখী এই বায়ুপ্রবাহ পর্বতচূড়ার কিছুটা উপরে উঠে আসে এবং পরে দেখো এরপর বিপরীত উপত্যকা বায়ু বা অ্যান্টি উইন্ড হিসাবে কি আবার ফিরে আসে। এই অ্যান্টি উইন্ডটা কি সেটা আমি একটু পরে এসে বলছি। এই যে ক্যাটাবেটিক এসো এবার। ক্যাটাবেটিক মানে কোনটা, সেটা হচ্ছে নিম্নগামী বায়ু। রাত্রির বেলায় যখন আস্তে আস্তে পর্বতের গাগুলো হিট ছাড়ছে, হ্যাঁ, তখন ঠান্ডা হচ্ছে। তাহলে পর্বতের এই পোর্শনগুলো হিট ছাড়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য এখানকার বায়ুগুলো কী হয়, শীতল হয়। আর শীতল বায়ু ভারী, তখন এই শীতল বায়ুগুলো পর্বতের ঠিক গা বেয়ে আস্তে আস্তে কোন দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসে। তখন এই ধরনের বায়ুকে কি বলবো আমরা, ক্যাটাবেটিক উইন্ড। আর এই বায়ুকে আমরা মাউন্টেন উইন্ডও বলি, হ্যাঁ, যেহেতু পর্বতের গা বেয়ে নেমে আসছে যার জন্য একে কী বলি আমরা, মাউন্টেন উইন্ড। তাহলে কোশ্চেনটা ক্যাটাবেটিক উইন্ড আসতে পারে বা বলতে পারে মাউন্টেন উইন্ড কি, হ্যাঁ। তাহলে এই বায়ুটা দেখো আবার পর্বতের গা বেয়ে কোথায় নেমে এলো, নিচের দিকে নেমে এলো। তাহলে একে কী বলছি আমরা, ক্যাটাবেটিক উইন্ড। এই যে তাহলে অ্যান্টি ভ্যালি বুঝতে পারছো, যেটা উঠে গেল সেটা আবার রাত্রেবেলায় কি ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার জন্য আবার কোথায় নামলো, নিচের দিকে নেমে এলো, হ্যাঁ। যার জন্য এটাকে কি বলছি আমরা, অ্যান্টি ভ্যালি উইন্ড বলছি, হ্যাঁ। তাহলে এখান থেকে এই যে অ্যানাবেটিক ক্যাটাবেটিকগুলো একবার চোখ বুলিয়ে রেখো, হ্যাঁ। তাহলে এই পার্টটা হচ্ছে টোটাল মনসুনের একটা তোমার পার্ট, হ্যাঁ। যদি এখান থেকে মনসুন থেকে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলে নাও, হ্যাঁ।